রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুনের 2 দিনের মাথায় রাজধানীতে নিজ বাড়িতে খুন হলেন রূপবান সম্পাদক জুলহাজ এবং তার বন্ধু তন্ময়। এর আগে সকালে দুর্বৃত্তদের গুলিতে কারাগারের সামনে খুন হয়েছেন কারা কর্মকর্তা রুস্তম আলী। এদিকে তনু হত্যার প্রতিবাদে আধাবেলা হরতালে পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। সারা দেশে আটক 35 বিক্ষোভকারী। এদিকে সংবাদ সম্মেলন করে তালিয়া রহমান দাবি করেছেন, অনুসন্ধানী সাংবাদিক হিসেবে শফিক রেহমান সজীব ওয়াজেদ জয়ের আর্থিক কেলেঙ্কারির তথ্য পাওয়ার চেষ্টা করছিলেন। অন্যদিকে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা আবারও জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বলছিলাম সোমবারের গুরুত্বপূর্ণ খবরের কিছু অংশ দেখছেন বাংলাদেশ এখন। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মমিতা। আমরা আজকে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঢাকার সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সভাপতি শাবান মাহমুদ, এবং সেই সাথে আরও রয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, এবং সেই সাথে আছেন বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক অরুণ রাহি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেকগুলো খবর, আসলে আগের ধারাবাহিক খবরের আপডেট এবং সেই সাথে আজকের একটি ঘটনা আছে। আপনারা শুনেছেন যে আজকে যে ঢাকায় নিজ বাসায় 2 জন খুন হয়েছেন এবং নিহত জুলহাজ মূলত সমকামী অধিকার বিষয়ক সাময়িক রূপবানের সম্পাদক। আমি শুরুতে এই প্রসঙ্গটিতেই আসতে চাই, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাউল করিম খুন হওয়ার 2 দিনের মাথায় আসলে আরো 2 জনকে আসলে খুন করা হলো। আমার প্রশ্ন হচ্ছে যে টার্গেটের ধরন কি চেঞ্জ হচ্ছে কিনা, শাবান ভাই আপনার কাছে আসতে চাই। না, আমার তো মনে হয় যে এসব ঘটনাগুলোকে সরকারের পক্ষ থেকে যতই বিচ্ছিন্ন ঘটনা বলা হোক না কেন, এগুলো ডেফিনেটলি পরিকল্পিত ঘটনা। এবং টার্গেট গ্রুপে হ্যাঁ অবশ্যই একটু চেঞ্জ আসছে। আগে শুধুমাত্র এই ধরনের সেন্সিটিভ হত্যাকাণ্ডে আমরা ব্লগার যারা বিশেষ করে ফেসবুকে নানান ধরনের কথা লিখতেন এবং ধর্ম রিলেটেড বিষয়কে পুঁজি করে সেই লেখাগুলো আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের অনেক ক্ষেত্রে আহত করেছে এবং ধর্মকে বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ যেহেতু একটি মুসলিম প্রধান দেশ, আমরা যতই প্রগতিশীল হই মনে প্রাণে কিন্তু সবাই ধর্মপ্রাণ মুসলমান, বা যে ধর্ম লালন করছেন, যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মের রীতিনীতি অন্ততপক্ষে সবাই মেনে চলার চেষ্টা করে। সেখানে ব্যতিক্রম কোনো ঘটনা দেখলে তখন একটি মৌলবাদী গ্রুপ বলতে কোনো সন্দেহ নেই যে তারা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বাংলাদেশে তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং এই বুঝে অথবা না বুঝে যারাই এই ব্লগার হিসেবে রিকগনাইজড, তাদের লেখাগুলোকে অপব্যাখ্যা দিয়ে তাদেরকে শেষ পর্যন্ত এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে। আমি আপনাকে একটু থামাতে চাই। আমি এই বিষয়টিতে আসছিলাম যে রেজাউল করিমের কথা যেটি বলা হয়েছে, তার স্ত্রী এবং তার মেয়ের একটি বক্তব্য আমি যদি আপনাদের একটু শোনাই। তার স্ত্রী তিনি যেটি দাবি করেছেন যে তার স্বামী যদি আলু পটল বিক্রি করতে তাহলে তিনি খুন হতেন না, এবং তার মেয়ের বক্তব্য হচ্ছে যে তাকে নাস্তিক হিসেবে যেভাবে মিডিয়াগুলো তুলে ধরছে, মানে এভাবে বলেছে যে প্লিজ বন্ধ করুন আপনারা এটি, কারণ সে বলতে চাচ্ছে যে তার বাবা এই ধরনের কোনো নাস্তিকতাবাদে বিশ্বাস করতেন না, তিনি ধর্মবিদ্বেষী নন। সেক্ষেত্রে আপনি কি বলবেন? না, অবশ্যই আমরা তো মিডিয়াতে যেটি পেয়েছি যে রেজাউল সাহেব রাজশাহী বিশ্ববিদ্যালয় স্বনামধন্য শিক্ষক, তিনি বরং ধর্মের প্রতি অনুরাগী ছিলেন। তিনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সাহায্য সহযোগিতা করতেন, আর্থিক সহায়তা পর্যন্ত দিয়েছেন। এবং তিনি একজন মুসলমানের যেসব ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় চর্চার মধ্যে থাকতে হয় সেগুলো তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি তার আস্থা ছিল। ভিন্নতার মধ্যে তার একটি সাংস্কৃতিক ভাবে তিনি একটু ছিলেন, রিচ ছিলেন। তার একটি সংগঠন করেছিলেন কোমল গান্ধার নামে। সাংস্কৃতিক কর্ম করবার জন্য কি তিনি টার্গেট হয়েছেন বলে আপনার মনে হয়? সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আর ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে অ্যাকচুয়ালি তেমন কোনো পার্থক্য নেই। ধর্মের যে শিক্ষাটি রয়েছে সেটি সাংস্কৃতিক চর্চার ভেতর দিয়েও কিন্তু পালন করা সম্ভব। মানবতার সেবা, মানুষের সেবা, মানুষের পাশে দাঁড়ানো, নৈতিকতা, সততা, এগুলোই তো ধর্মের শিক্ষা। এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্যেও তো এগুলোরই বহিঃপ্রকাশ ঘটে। কাজেই এটি নয়, আমি মনে করি যে ওই বক্তব্যটির সঙ্গে আমি একমত পোষণ করতে চাই যে আলু পটল ব্যবসায়ী হলে হয়তো তিনি নিহত হতেন না। একটি গোষ্ঠী আছে যারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যতই বলা হচ্ছে যে দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই, ঠিক এই মুহূর্তে ওই অদৃশ্য শক্তি, মৌলবাদী শক্তি হিসেবে আমি মনে করি সন্ত্রাসী শক্তি, যারা বাংলাদেশে সবসময় অস্থিতিশীল করে রাখতে চায় এবং গণতান্ত্রিক সরকারকে সবসময় একটি বেকায়দার পরিস্থিতির মধ্যে ফেলে রাখতে চায়। এই বক্তব্যটা সে প্রধানমন্ত্রীও দিয়েছে।
না, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে আমার বক্তব্য এক হতে পারে না, এটি তো নয়। মাননীয় প্রধানমন্ত্রী যদি মানে ঘুরে প্রকৃতপক্ষে ফিরে ওই একটা গোষ্ঠী পরিকল্পনা করছে, ষড়যন্ত্র করছে, এরকম একটা বিষয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনিও ঠিক সেরকম বক্তব্য গণমাধ্যম দিলেন। কর্মী হিসেবে আমরাও তাই মনে করি যে একটি গোষ্ঠী বাংলাদেশে এখনো আইএস এর অস্তিত্ব আছে অথবা এখানে জঙ্গিবাদের অস্তিত্ব আছে, এটি প্রমাণ করার জন্য তারা সুপরিকল্পিতভাবে এ সকল হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে বলে আমি মনে করি। যদি আইএস এর অস্তিত্ব শাবান ভাই যদি না ধরলাম আমি নেই, কিন্তু আজকে যেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা আসলে দেশীয় জঙ্গিরা করছে, বিভিন্ন নামে তারা উত্থানের চেষ্টা করছে, তারা আবার আসছে, কিন্তু সেটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেটা যদি তাদের নিয়ন্ত্রণে থেকে থাকে, তারা যদি দেশীয় জঙ্গি সংগঠন হয়, তাদের মতাদর্শ তো এক, তারা একই কাজ করে যাচ্ছে, তাহলে তাদেরকে কেন ধরতে পারছে না, বা তারা বারবার কেন বিভিন্ন নামে আসছে? না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বাংলাদেশে কয়টি জঙ্গি সংগঠন, এই দেশীয় জঙ্গি সংগঠন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যও যদি সত্য হয়, দেশীয় কয়টি জঙ্গি সংগঠন রয়েছে যারা এই ধরনের হত্যাকাণ্ড, গুপ্ত হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, বা কোত্থেকে তারা আর্থিক সহায়তা পাচ্ছে, সব সেটিও তিনি বলেছেন যে ছাত্র শিবির, জেএমবি, হরকাতুল জিহাদ, আনসারুল্লাহ বাংলা টিম, আনসারুল ইসলাম, সবগুলোই তিনি বলেছেন। সবগুলো গোয়েন্দা সংস্থার নলেজ আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নলেজ আছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই তথ্যের আলোকে হয়তো কথাটি বলেছেন। আমি আপনার সঙ্গে এই জায়গায় একমত পোষণ করি যে তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত রয়েছেন সেই সব গোয়েন্দা সংস্থাগুলো কি তাদের দায়িত্ব পালনে ব্যর্থতা পরিচয় দিচ্ছেন কিনা। কিন্তু আপনি যেটি ইঙ্গিত করেছেন যে এটা আসলে কেউ সরকারকে বদনাম করবার জন্য এটি পরিকল্পিতভাবে করছে, ইলিয়াস ভাই আপনি কি শাবান ভাইয়ের সাথে একমত কিনা? না, আমি শাবান মাহমুদের সঙ্গে একেবারেই একমত না। মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে একটি গোষ্ঠী, এগুলো বলে কিন্তু পার পাওয়া যাবে না। যেমন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে হত্যাকাণ্ড হলেই বলেন যে এটি বিচ্ছিন্ন ঘটনা। এটি যদি একটি বড় ঘটনা, একটি সংযুক্ত ঘটনা দেখাতে চাই, তাহলে কত হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটতে হবে। মানুষ মারা যাচ্ছে প্রতিদিন, এই নির্বাচনে মারা গেছে বহু লোক, এই আজকে মারা গেছে 2 জন, এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক মারা গেছেন, এই যে এর আগে সিদ্দিক, এর আগে আরো 3 জন শিক্ষক মারা গিয়েছেন। সবই যদি বিচ্ছিন্ন ঘটনা হয়, এগুলো বলতে পার পাওয়া যাবে না। বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি, হত্যার রাজনীতি, সবকিছু মিলে কিন্তু এক ধরনের অস্থির অবস্থার মধ্যে আমরা এই সময়টি পার করছি। এই অবস্থা আমরা যদি সব ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে এবং বিশেষ কোনো দলের বা গোষ্ঠীর উপর আমরা দায় চাপাতে চাই, আমরা যদি বলি যে অমুক গোষ্ঠী এর সঙ্গে জড়িত, আমরা যদি সেটা জানি, তাহলে আমরা তাদেরকে অ্যারেস্ট করছি না কেন? আরেকটি বিষয় কয়েকদিন আগে পত্রিকায় দেখেছি, আপনার নিশ্চয়ই চোখে এড়িয়ে যায়নি, যেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় বলেন যে বাংলাদেশে কোনো আইএস বা কোনো এই ধরনের বড় জঙ্গি দল নেই। বা একই সঙ্গে কিন্তু আমাদের তথ্যমন্ত্রী তিনি কিন্তু বলে যাচ্ছেন, তিনি বলেছেন যে 8000 এ ধরনের প্রশিক্ষিত লোক রয়েছে। কোনটি যে সত্য আমরা কিন্তু জানতে পারছি না। বাট সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে এখন কম মূল্যের বিষয় হচ্ছে মানুষের জীবন। মানুষের জীবনের এই দেশে কোনো দাম নেই। আপনার সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রসঙ্গে যখন তাদেরকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, তিনি তখন বলেছেন যে এই সমস্ত বিচ্ছিন্ন ঘটনার কারণে আসলে অনিরাপদ ভাবার কোনো কারণ নেই, সেই ধরনের কোনো পরিস্থিতি বাংলাদেশে হয়নি, কোনো নিশ্চয়তা কি জাতিকে দিয়েছেন হয়নি বলে তিনি মনে করেন, মানে আমরা নিরাপদ আছি বলে তিনি দাবি করেন। তার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন নির্বিরোধী লোক, তিনি যা একটি ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষক ছিলেন, তিনি সংস্কৃতি একটি সংগঠন করতেন, সেই লোকটিকে তিনি বাসা থেকে কত গজ বলেছে, 30 গজ বা এরকম দূরে গিয়ে উনি রিক্সা উঠবেন, সেই লোকটিকে হত্যা করা হচ্ছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলও করেন না আমি যতটুকু জানি। হ্যাঁ, তার জীবনে তিনি ওই যে তার স্ত্রী, তার কন্যা বলেছেন যে, স্ত্রী বলেছেন যে আলু পটলের ব্যবসায়ী হলো, তাহলে কি মানুষ বুদ্ধিভিত্তিক চর্চা করতে পারবে না বাংলাদেশে? তিনি সব ঘটনা বিচ্ছিন্ন ঘটনা বলবেন, এটি তো হবে না। মানুষ দিন দিন মারা যাচ্ছে, আজকে 2 জন বাসায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আসে সবার আঙ্গুল আসলে যায় বিশ্ববিদ্যালয় এবং বুদ্ধিজীবী বলতে তো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আসলে প্রথমে বুঝি। সেক্ষেত্রে বুদ্ধিজীবীরা এখন টার্গেট হচ্ছেন কেন বলে আপনার মনে হয়? আমি আপনার কাছে একটু ফিরবো, আমি একটু অরূপ রাহির কাছ থেকে আসতে চাই। অরূপ রাহি, আপনি কি বললেন এই প্রসঙ্গে যে বুদ্ধিজীবীদের পাশাপাশি আমরা দেখছি যে টার্গেটগুলো চেঞ্জ হচ্ছে? যেমন ধরেন আজকের হত্যার কথা যদি বলি, 2 জন হত্যা করা হয়েছে, যার কথা বলছিলাম রূপবানের সাময়িকের সম্পাদক, তার কথা বলছিলাম। তার প্রসঙ্গে আপনি কি বলবেন যে আসলে টার্গেটগুলোকে আসলে ক্রমাগত চেঞ্জ হচ্ছে কিনা? আমরা আগে দেখেছি পুরোহিত থেকে ধরে কেউ তো বাদ যাচ্ছে না আসলে। ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে এই যে ঘটনাগুলো ঘটছে, যেমন গত 3.5 মাসে 1500 খুন সারা দেশে,
3.5 মাসে 1500 খুন, 3 মাসে 772টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা। এবং প্রতিদিন আমরা খুনের তালিকা বাড়ছে এবং খুনের টার্গেট, যেটা আপনি বলছেন যে টার্গেটও বড় হচ্ছে, কাকে হত্যা করা হবে, কে খুন হবেন সেই লিস্টটাও বড় হচ্ছে। এইটা আমি মনে করি যে কারো জ্ঞানের বাইরে ঘটছে। রাষ্ট্র যারা পরিচালনা করছেন এবং আরো অন্যান্য যেসব ফ্যাক্টর আছে, আন্তর্জাতিক ফ্যাক্টর আছে ইত্যাদি, সেগুলোর হিসেবের বাইরে কিছু ঘটছে বলে আমি মনে করি না। মানে আমার একটা কি বলা যায় ধারণা কাজ করে। কেন বলছি কথাটা, যে শুধুমাত্র ব্লগার খুন হচ্ছে, শিক্ষক খুন হচ্ছেন, ব্লগার খুন হচ্ছেন, এইটা দিয়ে এটাকে বেশি দূর জায়েজ করা যাচ্ছে না। ফলে বরং একটা কি বলা যায় যে টার্গেট বড় করে ফেললে এই ঘটনাগুলো ঘটানোর বা এই ঘটনাগুলো মানে কন্টিনিউ করার, চলতে দেওয়ার একটা অন্য বাস্তবতা তৈরি হয়। সেই বাস্তবতার সুবিধা নিশ্চয়ই কেউ না কেউ চাইতে পারেন। আমার সমস্যা অন্যখানে লাগে, সেটা হচ্ছে যে এই যে আমাদের যারা সরকারের দায়িত্বে আছেন, যারা প্রশাসনের দায়িত্বে আছেন, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা এই ঘটনাগুলো ঘটছে একের পর এক, হাজার হাজার খুন হচ্ছে দেশে এবং বিচ্ছিন্ন ঘটনা বলছেন। একটা হত্যার সঙ্গে তো মানে কোনো দুঃখ প্রকাশের তো আলোচনাই হয় না। পদত্যাগের প্রশ্ন তো অবান্তর, বাংলাদেশে পদত্যাগের প্রশ্নই আসে না। এই যে বিচারহীনতার সংস্কৃতিটা চলছে, এটা নিয়ে আমরা কেউ কোনো কথা বলছি না। একটা ঘটনার বিচার হচ্ছে না দ্রুত, কোনোভাবে কোনো তদন্ত হচ্ছে না। আমি আপনাকে একটু থামাতে চাই, কারণ আমরা আজকে যে ঘটনাটি ঘটেছে সেটার আসলে আপডেট কি কেউ ধরা পড়েছে কিনা, আমরা একটা আমাদের সহকর্মী আছেন আমাদের সাথে যুক্ত হবেন কলাবাগান থেকে, আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে খালিদ আরাফাতের। খালিদ আরাফাত, আপনি আমাদেরকে জানান যে এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তারা চিহ্নিত করেছেন, খুব দ্রুত ধরে ফেলবেন। তো পুলিশ আসলে বক্তব্য কি বলছে, যে কারা তাকে মেরেছে, কোনো জঙ্গি সংগঠন কিনা, বা কোনো কি ধরনের তথ্য দিয়েছে আপনাকে? আসলে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো রকমের মানে বক্তব্য পাওয়া যায়নি। তারা বলছেন যে এখন পর্যন্ত তারা তদন্ত করছেন, তদন্তের আগে তারা কোনো কিছু বলতে পারবেন না, তদন্তের পরে তারা বলবেন। এবং তারা এবং তারা ক্লু খুঁজছেন এবং অনেক কিছু ক্লু পেয়েছেন। যেমন আমরা এ পর্যন্ত জানতে পেরেছি যে একটি কিন্তু ব্যাগ বা মানি ব্যাগ জাতীয় কিছু তারা পেয়েছেন, সেটিও তারা আমলে দিচ্ছেন এবং সবকিছু মিলিয়ে তারা দেখছেন। আর এই যে আমি সেই ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছি যেখানে এই ঘটনাটি ঘটেছে, আমি সিঁড়িতে এখন নামছি, তো সিঁড়িতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর রক্ত, হ্যাঁ অনেক রক্ত, এবং ফোটা কিন্তু অনেক রক্ত গেছে। আর আমি আসলে রক্ত দেখাতে চাচ্ছি না, ভায়োলেন্স বিষয় প্রচন্ড গাঢ় রক্ত। তবে টকশোর যে আলোচনা শুনছিলাম বিচারের যে বিষয়টি, তখন কিছু ফেসবুকে বিভিন্ন মানুষের যে মন্তব্যগুলো উঠে আসছে, সাধারণ মানুষের যে কথাগুলো, তারা কিন্তু একটি কথাই বলছে যে এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে এবং দেখা যাচ্ছে যে পরে কোন একটি পেজ আনসারুল্লাহ বাংলা বা এই জাতীয় কোনো জঙ্গি গোষ্ঠীর যে বিভিন্ন পেজ থেকে সেই দায় স্বীকার করা হচ্ছে এই ধরনের ঘটনা, এবং পুলিশও কিন্তু বলছে যে এগুলো জঙ্গির ঘটনা এবং এই আনসারুল্লাহ বাংলার উপরে দায় চাপিয়ে যাচ্ছে। কিন্তু আসলে শনাক্ত কতটুকু হচ্ছে সেটা নিয়ে কিন্তু সবার একটা বিষয় আছে যে সেগুলো শনাক্ত হচ্ছে না এবং তারা বিচারের আওতায় আসছে না বলে এই ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটে যাচ্ছে বলে বিভিন্ন ফেসবুক এবং বিভিন্ন আলোচনা, এবং আমি বিভিন্ন জায়গায় যেখানেই গেছি যে চা খেতে বা কোথাও আড্ডা দিচ্ছি, সব জায়গায় কিন্তু এই ঘটনাগুলো কিন্তু আসছে। এবং এখানে আরো কয়েকটি বিষয়, যে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সবগুলো কিন্তু দেখা গেছে যে প্রায় একই ভাবে, এবং এ থেকে বোঝা যায় যে মানে এটি একটি গোষ্ঠী করছে এবং তারা কিন্তু যে তাদের যে স্টাইলটি, সেই স্টাইলটি কিন্তু মানে একই রকম, যার কারণে তারা ট্রেনিং প্রাপ্ত এবং এভাবে তাদের পরে, এবং তারা কিন্তু যে তাদের যে স্টাইলটি, সেই স্টাইলটি কিন্তু মানে একই রকম, যার কারণে তারা ট্রেনিং প্রাপ্ত এবং এভাবে তাদের পরে তারা নির্দেশ বা তাদের সেভাবে করতে চায় বলে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তারা কিন্তু যে কুপিয়ে যে তারা হত্যা করছে, সেখানে কিন্তু আবার কুপিয়ে তারা এত দ্রুততার সাথে চলে যাচ্ছে যে তাদেরকে তাদের ধরা সম্ভব হচ্ছে না, এবং তাদেরকে ঠিক তার চেহারা চিনে রাখা এই জাতীয় বিষয়গুলো কিন্তু খুব একটা সম্ভব হচ্ছে না।
আর আরেকটা বিষয় হচ্ছে যেখানে গুলি করা কিন্তু অনেক বেশি সহজ, কিন্তু সেখানে তারা খুব পাচ্ছে এবং ঠিক মাথা থেকে মাথা এবং গলা এই জায়গাগুলো কিন্তু সবচেয়ে বেশি দেখা গেছে যে টার্গেট। এই ধরনের বিভিন্ন ধরনের কথাগুলো বিষয়গুলো উঠে আসছে বিভিন্ন মানুষের মাঝে, এবং কিন্তু বিষয়টি হচ্ছে যে এটি আসলে তদন্তকারী সংস্থাগুলো কতটুকু আমলে নিচ্ছে, এতগুলো হত্যাকাণ্ডের পরও কেন তারা ধরা পড়ছে না এবং বিচারের আওতায় আসছে না, এই প্রশ্নটা কিন্তু বারে বারে বিভিন্ন জায়গা থেকে আসছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। আমরা একটা 35 সেকেন্ডের বিরতি নিচ্ছি, ফিরে এসে আমরা এই বিষয়ে আলোচনায় ফিরব। বাংলাদেশে এখানে ফিরে এলাম। আপনারা শুনছিলেন যে আমাদের প্রতিবেদক কিন্তু বলছিলেন যে হত্যার ধরন দেখে কিন্তু ধারাবাহিকতার কথা বলছিলেন, কিন্তু পুলিশের সে ধরনের কোনো বক্তব্য এখন আসলে পাওয়া যায়নি, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে খুব দ্রুত ধরে ফেলবেন, তারা চিহ্নিত করেছেন। আজকে আমরা যেটি শুরুতে বলছিলাম যে প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে এটি যারা 5 জানুয়ারি নির্বাচন ঠেকানোর নামে যারা মানুষ হত্যা করেছে আসলে তারাই এই ধরনের সরকার উৎখাতের ব্যর্থ চেষ্টা করছে এবং ষড়যন্ত্র করছে, মানে ইঙ্গিত করেছেন তিনি যে তারা এই ধরনের কাণ্ডগুলো করছে। এবং সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন খুন বিচ্ছিন্নভাবে আমরা নিরাপদ, মানে তিনি বিচ্ছিন্ন ঘটনা বলছেন আর প্রধানমন্ত্রী একদম নির্দিষ্ট করে বলেছেন, পক্ষের কথা বলছেন না। শাবান ভাই, আপনি এই বিষয়ে কি বলবেন? মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন সরকারের প্রধান, তার কাছে যত তথ্য দ্রুত আসা সম্ভব স্বরাষ্ট্রমন্ত্রী ওই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও ঠিক এভাবে তাৎক্ষণিকভাবে সমস্ত তথ্য সংগ্রহ উনি করতে পারবেন বা সমস্ত বিষয়ে ওনার প্রধানমন্ত্রীর মতো স্বচ্ছ ধারণা থাকবে এটি আমি মনে করি না। কাজে আমি যদি সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্যকে আমলে নেই বা যে কোনো সচেতন নাগরিকের কাছেই মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন বা বলতে চাচ্ছেন সেটির দিকেই দৃষ্টি থাকবে। উভয় প্রধানমন্ত্রীর বক্তব্য তো অবশ্যই আমরা সবার আগে গুরুত্ব দেব, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো দায়িত্বে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সেটির সামঞ্জস্য কি থাকবে না, বা তাদের মধ্যে সেই সিংটা তো থাকবে। সমন্বয় থাকাটা স্বাভাবিক ছিল, কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটি বুঝতে হবে যে এই তার মন্ত্রণালয়ের ব্যর্থতার বিষয়গুলোই ফুটে উঠছে ধারাবাহিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4 জন শিক্ষক এ যাবৎকাল মারা গেছেন, সম্প্রতি রেজাউল করিম সাহেব মারা গেছেন। সেই ঘটনার তদন্ত অথবা খুনিদের গ্রেপ্তার করার আগেই আরও একটি বিচ্ছিন্ন ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় যে রাজধানীর কলাবাগানে যেভাবে ফ্রাঙ্কেন স্টাইল একদম বাংলা সিনেমার দৃশ্যের মতো এই ঘটনাগুলো ঘটেছে আমরা শুনেছি। সেখানে স্থানীয় লোকেরা সচেতন সতর্ক হওয়ার পরে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, অস্ত্রের মুখে তারা নিজেদের নিরাপত্তাহীন মনে করেছে। এখানে সরকার যেমনি ব্যর্থ হয়েছে, সরকারের প্রশাসন যেমনি তাৎক্ষণিকভাবে ব্যর্থ হয়েছে, সেখানে আমাদের নাগরিক সচেতনতা। আমার যেটি জানার বিষয় যে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বক্তব্য এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দিয়ে আমরা আসলে কনফিউজ হয়ে যাই কিনা এখানে, কারণ আমাদের দায়িত্বশীল স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এক কথা, প্রধানমন্ত্রী তার সর্বোচ্চ জায়গা থেকে তার অবস্থান থেকে নিশ্চয়ই বলেছেন, সেটি আমরা ধরলাম যে ওনার তার বক্তব্যটা যদি ঠিক ধরি তাহলে আমরা আসলে কোনটা ধরবো? স্বরাষ্ট্রমন্ত্রী বিচ্ছিন্ন ঘটনা বলেছেন, কিন্তু তিনি বলেননি যে সেখানে খুন হয়নি। প্রকৃত সত্য হলো যে সেখানে খুন হয়েছে এবং সেখানে খুনিদের সরাসরি প্রত্যক্ষ মদদে তাদের গুলিতে খুন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন যে খুন হয়েছে, এবং প্রধানমন্ত্রী বলেছেন যে একটি গোষ্ঠী, বাংলাদেশ তো আসলে দুটি ধারায় বিভক্ত, দুটি সিম্বল। একটি গোষ্ঠী তারা দীর্ঘ 23 বছরের স্বাধীনতা সংগ্রামের যে আন্দোলন সংগ্রামের তার ফল ভোগ করছে, আরেকটি গোষ্ঠী তারা 71 সালে পরাজিত হয়েছিল, সেই পরাজয়ের শোধ নিয়েছে 75-এর 15ই আগস্ট। কিন্তু সেই দুটি ধারা খুব সূক্ষ্মভাবেই এখন পর্যন্ত বহাল রয়েছে, এই দুটি সিম্বলের বাইরে কিন্তু কিছু নেই। আমি কনফিউজড হলে আপনি কনফিউজড হন না। ইলিয়াস ভাই, আপনার কাছে আসতে চাই। না, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথা দিয়ে শুরু করতে চাই। তিনি বলেছেন যে 5 জানুয়ারি নির্বাচন যারা বালচাল করতে চেয়েছিল তার ইঙ্গিতটা বোধহয় এই ধরনের, যদি আমি সত্য শুনে থাকি। 5 জানুয়ারি নির্বাচন ছিল বাংলাদেশের গণতন্ত্র হত্যার নির্বাচন, এবং পৃথিবীর ইতিহাসে এ ধরনের কোনো নির্বাচন হয়েছে বলে রাষ্ট্রবিজ্ঞানীরা ভালো বলতে পারবেন, কিন্তু আমরা আমাদের বাংলাদেশের ইতিহাসে এর থেকে ভয়ঙ্কর নির্বাচন হয়েছিল কোনোদিনও হয়নি। 1996 সালের 15 ফেব্রুয়ারি। ইলিয়াস সাহেব, আপনার স্মৃতিশক্তি যদি কিন্তু 153 জন বিনা প্রতিনিধি নির্বাচিত হয়েছিল, অফ কোর্স নট 154 জন বিনা প্রতিনিধি নির্বাচিত হয়েছিল, যে আগে আমি পার্লামেন্টে আমার বিজয় নিশ্চিত করে তারপরে আমি নির্বাচন দিলাম। এরকম নির্বাচন বাংলাদেশ তো ভালো, এটা পৃথিবীর ইতিহাসে কোথাও হয়েছে? নির্বাচন কমিশনের ব্যর্থতা, এটা তো কোনো সরকারের ব্যর্থতা না। নির্বাচন কমিশনার কার নির্দেশে চলে এটা বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের মানুষ জানে না। যেমন এখন যে স্বাধীন কমিশন, শাবান মাহমুদ সাহেব, আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিক করছেন, আপনি একজন
বিদগ্ধ সাংবাদিক, এখন যে ইউপি নির্বাচন হচ্ছে, বাংলাদেশের মানুষ জানে যে এই নির্বাচন কিভাবে হচ্ছে, কার নির্দেশ হচ্ছে। যেমন অনেকে বলছেন যে নির্বাচনে কি দরকার, আমরা শুধু নামগুলো একটি বিশেষ দলের প্রার্থীর নাম ঘোষণা করে দিলাম, জীবন ক্ষয় হবে না, অর্থ ক্ষয় হবে না, সারা দেশে ইউনিয়ন পরিষদে লক্ষ লক্ষ ভোটার আছেন, তাদের বিএনপির মতো একটি প্রধান রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। আমার বন্ধু ইলিয়াস খান সিম্পলি একটি জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায়, যেখানে মাত্র গুটি কয়েক সদস্য ভোট দেওয়ার অধিকার রাখে, সেই ভোট অধিকার হরণ করে 1.5 বছর আগে সেখানে জাতীয় প্রেস ক্লাবের একটি অবৈধ কমিটি করা হয়েছে। সেখানে গণতন্ত্র বাংলাদেশে এখানে ফিরে এলাম। আমি ইলিয়াস ভাই আপনার কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, আপনারা শাওন ভাইয়ের কাছে আমি ফিরবো। আমি একটু অরূপ ভাইয়ের কাছে যেতে চাই। অরূপ ভাই, আমরা দেখি যে ধরেন একটি ঘটনার মধ্যে আরেকটি ঘটনা ঢুকে যাচ্ছে, আমরা কিন্তু একটি ঘটনায় কিন্তু স্টিক থাকতে পারছি না। এটির কি কারণ? যেমন ধরেন আজকে কিন্তু তনু হত্যার প্রতিবাদে আজকে বিভিন্ন ছাত্র সংগঠন তারা হরতাল করেছে এবং 12টা পর্যন্ত হরতাল পালিত হয়েছে এবং বেশ কয়েকজন 35 জনের মতো প্রায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা দাবি করেছে যে তাদের শান্তিপূর্ণ মিছিলে আসলে তাদেরকে সেখানে বসতে দেওয়া হয়নি, সংঘর্ষ হয়েছে। যাই হোক, আমার কথা হচ্ছে যে আমরা একটি ঘটনাতে কেন স্টিক থাকতে পারি না? মানে সুসংগঠিত ধারাবাহিক কোনো প্রতিবাদ সমাজ থেকে উঠে আসছে না কেন? এটা কি আমরা আসলে ঘটনাগুলো চাপা পড়ে যাচ্ছে একটার ভেতরে একটা, আমরা কি আসলে ফোকাস করতে পারছি না সে কারণে? সেটা একটা সমস্যা, কিন্তু আরেকটা আমি মনে করি যে এখানে যেটাকে বলা যায় গভর্নমেন্টালিটি, অর্থাৎ একটা প্রবলেমকে কি করে টিকিয়ে রাখা যায় তার জন্য কিছু অ্যাপারেটাস, কিছু পদ্ধতি, কিছু কৌশল সেগুলো কাজে লাগানো হয়। এটা সারা দুনিয়ায় আজকাল এগুলো অনেক তথ্য আলোচিত হয় যে আপনি একটা সমস্যা থেকে মানুষকে চোখ ফিরে আরেক দিকে রাখবেন, তার জন্য আপনাকে কি কি রাখতে হবে। মানে আপনার ওই যে বানর খেলার মতো আর কি, খেলা দেখাতে হবে, মানুষ এটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আপনি আপনার কাজ করে যান। দেশে লুটপাট হচ্ছে, সেটা নিয়ে কোনো আন্দোলন নাই। দেশে রিজার্ভ ব্যাংক, আমাদের সেন্ট্রাল রিজার্ভ লোপাট হয়ে যাচ্ছে, আমাদের সমাজে কোনো আন্দোলন নাই। এমনকি আমাদের যারা প্রধান বিরোধী দল তারাও কোনো আন্দোলন করে তুলতে পারছে না। একটু আগে যে তর্কটা হচ্ছিল যে দেখেন যে মুক্তিযুদ্ধের চেতনার নামে সব খুন জায়েজ, আর ওনারা ক্ষমতা যাবেন সেখানে আবার সবকিছু জায়েজ। এর বাইরে বাংলাদেশের মানুষ আসলে বিপদের মধ্যে বসে আছে। এই বিপদ যেন থাকতে থাকে, তাতে করে এই দুই ধরনের পলিটিক্সের সুবিধা হয়। কারণ এই দুইটা পলিটিক্স আসলে একদমই পাবলিক গুড বা জনগণের স্বার্থ, যেটাকে মানে জনগণের কল্যাণের যে রাজনীতিটা, সেটা আসলে আমাদের এই শাসক গোষ্ঠী করছে না। এখন এইটা না করে তারা যেহেতু লুটপাটের একটা রাজনীতি করবে, পাচারের রাজনীতি করবে, বিদেশে বাড়ি বানানোর রাজনীতি করবে, তাহলে কি করতে হবে? জনগণকে ইস্যু ঢেলে দিতে হবে। ইস্যু পর ইস্যু ছাড়ো, হত্যা করো, খুন করো, এই করো, সে করো, মানুষকে ব্যস্ত রাখো, মানুষকে একটু উন্নয়ন দাও, ফ্লাইওভারও দাও, এবং সেই ফ্লাইওভার পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ফ্লাইওভার বানাও। এইভাবে মানুষকে ব্যস্ত রাখা হচ্ছে। জনগণের স্বার্থ নিয়ে আসলে কেউ এখন কোন রাজনীতি হচ্ছে না বাংলাদেশে, অন্তত বড় দুটি দল করছে না। এটা আমাদের ইলিয়াস ভাই কিছু একটা বলতে চাইছিলেন যে এই বিষয়ে, যে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো হত্যাকাণ্ডের পরেই বলেন যে একটি বিশেষ গোষ্ঠী, তাহলে তো তারা তার কাছে চিহ্নিত, তাই না? তাদেরকে অ্যারেস্ট করছে না কেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4 জন শিক্ষক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, একজনও আজ পর্যন্ত বিচার হয়নি। তনু হত্যাকাণ্ড হয়েছে, সারা দেশে ব্যাপক আন্দোলন হয়েছে, আবার কিন্তু স্তীমিত হয়ে গেছে। যেমন এই আজকে বলেছেন যে খুনিদের গ্রেফতার করা হবে, গ্রেফতার করা তো দরকার নেই, কারণ আরেকটি খুন ঘটবে 2-1 দিনের পরে, সুতরাং এই খুনের ঘটনা আমরা ভুলে যাব। এইসব নাটক না করে বাংলাদেশের মানুষ যাতে স্বস্তিতে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আজকে আপনি দেখুন, একটু আগে আমি শাবান মাহমুদ খুব উত্তেজিত ছিলেন, তারপর আমি বলি যে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে অলরেডি প্রায় 50 জন মানুষ মারা গিয়েছে। এটি তো কাম্য না কারো আমাদের, তাই না? যারা মারা গেছে তারা কারো না কারো ভাই, কারো না কারো সন্তান, কারো না কারো বাবা। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এবারে নির্বাচনে তো সংশোধন অনেক কম হয়েছে, এটা নির্বাচন কমিশনের দাবি। আগের 2 নির্বাচনের কথা তিনি বলেছেন। নির্বাচন কমিশন এই শব্দটি উচ্চারণ করবে না। কিসের কমিশন? তারা কি রোল প্লে করছে? তারা বাংলাদেশে একটি ভোটারবিহীন একটি কি বলা যায় যে নাম সিলেক্ট করে দেয়া, শুধু বিশেষ দলের প্রার্থীরা জিতে যাবে। এইটা কিসের নির্বাচন কমিশন? আমি তো নির্বাচন কমিশন বাংলাদেশের মানুষ মানেই না, কারণ বাংলাদেশের মানুষ এদের কোনো উপস্থিতি দেখে না। আপনি দেখুন ভারতে
ওই যে একজন পশ্চিমবাংলায় দেখেন নির্বাচন কমিশন নির্বাচনের কেন্দ্র করে অনেক কি বলা যায় যে বড় বড় কর্মকর্তা চেঞ্জ করা হয়েছে। বাংলাদেশ কিছু হচ্ছে, উনি নির্বাচন কমিশন বলে, তাদের কথা কি বলবো, তাদের কথা বলার কোনো সুযোগ নেই। ন্যূনতম মেরুদণ্ড তারা কিন্তু এখন শো করতে পারেনি। এখন এই আপনি যেটা বললেন যে নির্বাচন অনেক সুষ্ঠু, সেটা কোনো সুযোগ নেই। ন্যূনতম মেরুদণ্ড তারা কিন্তু এখন শো করতে পারেনি। এখন এই আপনি যেটা বললেন যে নির্বাচন অনেক সুষ্ঠু, সেটি কারণ একটি নির্বাচন কমিশন দাবি করেছে যে বিরোধী দলগুলো স্থিমিত হয়ে গেছে, তারা আর ইলেকশন করার কোনো আগ্রহ তাদের নেই, কারণ তারা জানে যে কি হতে যাচ্ছে, কি ঘটবে। এখন নিজেরা না সরে দাঁড়াচ্ছে না এই কারণে যে এই সরকারের যে গণতন্ত্রহীনতা, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার যে কি বলে যে প্রমাণতা যে শুরু করেছে ক্ষমতায় এসে, সেটি যাতে জাতির সামনে আরো উন্মোচিত হয়, সেজন্যই এখন বিরোধী দলগুলো নির্বাচন আছে, নাহলে থাকার কোনো কারণ নেই কিন্তু। কারণ আগে নির্ধারিত, যেমন আপনি দেখবেন যে বিভিন্ন পত্রিকায় এসছে যে নির্বাচন বিশাল বাণিজ্য, আমি একটি বিশেষ দলের প্রতীক পাওয়া মানে হচ্ছে আমি নির্বাচনে জিতে যাওয়া। সুতরাং আমি 30 লাখ টাকা আমি কোথাও মাঠে খরচ না করে আমি নেতৃবৃন্দ, একটু আগে আমাদের এক বন্ধু টেলিফোনে আলাপ করতেছিলেন যে কে কোথায় নমিনেশন পেয়েছে, কারণ নমিনেশনটা হচ্ছে বড় কথা। বিশেষ দলের নমিনেশন পাওয়া মানে তার নির্বাচনে যেটা নিশ্চিত হয়ে যাচ্ছে, সেখানে সাধারণ মানুষের গণমানুষের ভোটাধিকারের প্রশ্ন কিন্তু নেই। আমরা হত্যা থেকে সরে যে একদম নির্বাচনে ঢুকে গেছি। শাবান ভাই, আমি যেটি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আমরা যে দেখি যে এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, সেটা যেই করুক একটা গোষ্ঠী নিশ্চয়ই করছে, তারা যে করছে এই ঘটনাটি এবং তারা যেটি প্রতিষ্ঠিত করতে চাইছে তারা প্রতিষ্ঠা করতে পারছে, কারণ তাদেরকে তো রাষ্ট্র ধরতে পারছে না। এখন আমার কথা হচ্ছে তারা ধরেও নিচ্ছে, হয়তো তারা ভবিষ্যতে পারবে না। এভাবে আসলে বাংলাদেশে আসলে কি প্রতিষ্ঠিত হচ্ছে? এই যে বাংলাদেশে খুনের রাজনীতি অথবা খুনের ধারাবাহিকতা উৎসাহিত হচ্ছে, এই বিষয়ে আমার কোনো দ্বিমত নেই। এবং এই খুনের রাজনীতি বন্ধ হওয়া দরকার, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হলে সবার আগে প্রয়োজন এই যে পুলিশের তদন্তে যে বিলম্বগুলো ঘটে, এটি দ্রুততার সঙ্গে শেষ করা, দক্ষতা প্রমাণ করা। এবং যারাই সমস্যাটা আসলে কোথায়, মানে এই যে তদন্তে বিলম্ব ঘটছে বা আসলে মূল সমস্যাটা কোথায় হচ্ছে, কেন? তনু হত্যা দ্বিতীয় দফা তদন্তের ফলাফল আমরা আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটু জানতে চাই যে তনু হত্যার যেমন 30 এপ্রিল প্রতিবেদন দেওয়ার কথা ছিল, সেটা দ্বিতীয় দফার যেটা প্রতিবেদন সেটা এখনো পাইনি। প্রথম দফায় যেটি বলা হয়েছিল যে তাকে হত্যা করা, ধর্ষণ করা হয়নি কিন্তু তাকে হত্যা করা হয়েছে। ঠিক আছে, ধর্ষণ হয় করা হলো না, তাকে হত্যা তো করা হয়েছে। সেটি কারা করেছে সেটি তো বলা যায়। হ্যাঁ, এইগুলো চিহ্নিতকরণের যে বিলম্ব ঘটছে এবং নাটকীয়তা, রহস্যময়তা, এই বিষয়গুলোর জন্যই সরকার ক্রমাগত আস্থা হারাচ্ছে সাধারণ মানুষের কাছে এবং অজনপ্রিয় হয়ে উঠছে। এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার মনে হয় আমলে নেওয়ার সময় এসেছে। আমলে না নিলে এই খুনের যে একটা মহোৎসব শুরু হয়েছে, বিচ্ছিন্নভাবে হোক পরিকল্পিতভাবে। আমি শাবান ভাই আপনাকে একটু থামাচ্ছি, আমার আরেকটা বিরতি নিতে হচ্ছে, একটা বিরতি নিয়ে ফিরছি। আমরা বাংলাদেশে এখানে ফিরে এলাম। শাবান ভাই, আপনি বলছিলেন যে আসলে দেশ কোন দিকে যাচ্ছে? দেশ, আমি এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, যদিও আজকের প্রেক্ষাপটে এই কথাগুলো বলা খুব ঝুঁকিপূর্ণ বলে আমি মনে করি, আমাকে দয়া করে কোনো দর্শক অন্ততপক্ষে সরকারি দলের সমর্থক ভাবতে পারেন, কিন্তু সরকারি দলের পক্ষ হয়ে কথা বলছি, এটি ভাবার কোনো অবকাশ নেই। আমি এই ঘটনাতে অবশ্যই উদ্বিগ্ন, কিন্তু এর ভেতর দিয়ে যে দেশ একেবারে অন্ধকারের দিকে চলে যাচ্ছে, এ ধরনের হতাশা আমার মধ্যে কাজ করছে না। আবার এটি বিচ্ছিন্ন ঘটনা না, এটি পরিকল্পিত ঘটনা, এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব। বাংলাদেশে সেই ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা, জনবল এবং মাননীয় সরকার যদি চিহ্নিত সেই গোষ্ঠীকে চিনিয়ে থাকে, তাহলে তাদের গ্রেফতার করে না কেন? গ্রেফতার ক্রমান্বয়ে, আমি জানি না সরকারের পরিকল্পনা, তবে আমার মনে হয় নিশ্চয়ই তাদের কোনো পরিকল্পনা রয়েছে। তারা কিভাবে এটি নিয়ন্ত্রণ করবেন আমার জানা নেই। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বা স্বরাষ্ট্রমন্ত্রী বা সরকার শীর্ষ মহল তারাই ভালো জানেন। কিন্তু আমার বিশ্বাস যে অবশ্যই বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করার স্বার্থে, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার স্বার্থে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে বর্তমান গণতান্ত্রিক সরকার সেই পদক্ষেপ নেবেন। যদি না নেন তাহলে অবশ্যই এটি উদ্বেগের কারণ, উৎকণ্ঠার কারণ। রাহি ভাই, শাবান ভাই যেটি বলছিলেন যে গণতান্ত্রিক চর্চা, এবং আপনি একটু আগে বলছিলেন যে জনগণের স্বার্থ নিয়ে আসলে এখন কেউ চিন্তা করে না, প্রত্যেকে তাদের স্বার্থে রাজনীতি করছে। সেই প্রেক্ষাপট থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে কি এই শাবান ভাই যেটি বলছিলেন
জনগণের যে অধিকার সেটি প্রতিষ্ঠিত হবার ক্ষেত্রে এই সমস্ত হত্যাকাণ্ড কি আসলে বন্ধ হবে কিনা, মানে স্বার্থ রক্ষা হবে কিনা আদৌ প্রশ্ন ওঠে না। মানে আমি সবার ভাষায় একটু বলি, মানে আমার সিনিয়র সাংবাদিকতা আমার সিনিয়র ভাই শাবান ভাই, যে আর কত অন্ধকার হলে তাকে অন্ধকার বলা যাবে। শাবান বলে যে অন্ধকার দিকে যাবে কিনা, অন্ধকারের মধ্যে আমরা আছি। একটা দেশে বিচার হয় না খুনের, এর চেয়ে কি অন্ধকার হতে পারে? আমি কি একটু আমাকে অ্যালাউ করবেন 1 মিনিট? আপনারা দুজনেই কিন্তু বিচারহীনতার সংস্কৃতির কথা বলছেন, অবশ্যই এটি নিন্দনীয়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন জাতির জনকের হত্যাকারীদের বিচার শুরু করলেন, যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করলেন, তখনও কিন্তু একটি গোষ্ঠী, সেই গোষ্ঠী আবার চলে আসে। তারা কিন্তু এই বিচারের বিপক্ষে দাঁড়িয়ে তারা বরং 3 মাসের গণতান্ত্রিক আন্দোলনের নামে 3.5 মাসের 1500 খুনের বিচার কোথায়? না, আপনি কি বলতে চাইছেন যে এই যে জঙ্গি যাদের কথা বলা হচ্ছে এই দলগুলো, এগুলোকে সমস্ত গোষ্ঠীদের ইন্ধনে বা এই গোষ্ঠীদের মধ্যে অ্যাট লিস্ট বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেন তারা ওই গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় নেই। বাংলাদেশের স্বাধীনতা যাদের ভালো লাগে না, বাংলাদেশের উন্নয়ন যারা পছন্দ করে না, বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যাদের কাছে প্রত্যাশিত নয়, তারা এই গোষ্ঠীকে মদত দিচ্ছেন বলে আমাদের আশা। আপনারা গণতান্ত্রিক সরকার, আপনারা বিচার করেন, পুলিশ আছে, আপনার ডিবি আছে, এসবি আছে, এনএসএ কি নাই? আমেরিকা, ব্রিটেন, ভারতের মতো উন্নত গণতান্ত্রিক দেশেও খুন হয়, সেখানেও কিন্তু গণতান্ত্রিক সরকারের পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ সম্ভব হয়ে ওঠে। কোন মাত্রায় 3 মাসে বাংলাদেশের খুন হলে সেটা কোন মাত্রায় যায় একটা দেশ? আমি একটু বলি, এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, আমি একটু বলি শেষ করে নিই, যে আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে মাননীয়, যে অন্য অনেক দেশের চেয়ে ভালো। ভাই 3.5 মাসে তিনি বলেছেন আমরা নিরাপদ আছি, আমরা নিরাপদ আছি। খুন, আমি কালকে আমি বাসায় যাওয়ার পথে খুন হয়ে যেতে পারি, কিন্তু আপনি নিরাপদে আছেন, ব্যাপারটা এরকম আর কি। আপনি মারা গেলেন, এই অনিশ্চয়তা তো ওয়ার্ল্ডের কোন দেশে নেই যে সে বাসায় যাওয়ার সময় খুন হতে পারে। তাহলে আমার গণতান্ত্রিক রাষ্ট্র দরকারটা কি? তাহলে কি ভারতে গণতান্ত্রিক রাষ্ট্রের প্রয়োজন নেই? আইন বিচার এগুলো থাকার দরকার কি? আইনের শাসন নিশ্চিত করছে কিনা সরকার, আন্তরিক কিনা সেটি দেখার বিষয়। একটা তদন্ত, দ্বিতীয়ভাবে তদন্তের হত্যার মানে কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। শাবান ভাই যেটা বলছিলেন, কি সরকারের কি সদিচ্ছার অভাব আছে বলে আপনার মনে হয় যে শাসন প্রতিষ্ঠা করতে চায় না এরকম? সরকারের এসব কোনো ইচ্ছে নেই, তাদের ইচ্ছে হচ্ছে একটি, শুধু ক্ষমতায় টিকে থাকা। 30,000 কোটি টাকা লুটপাট হয়েছে, একটি মানুষের বিচার হয়েছে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করা হয়েছে, 154 জন বিনা ভোটে নির্বাচিত, সেই পুরনো প্রসঙ্গে আসছে। এটি হচ্ছে আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান, পার্লামেন্ট। তারপরে কি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দেখুন, একটি হত্যাকাণ্ড আরেকটি হত্যাকাণ্ড দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়। যেমন তনু হত্যাকাণ্ড, একটু আগে অরূপ রাহি বলেছেন, তনু হত্যাকাণ্ড নিয়ে এখন কেউ কথাই বলছে না, কারণ নতুন নতুন হত্যাকাণ্ড প্রতিদিন আসছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তারপরে আজকে 2 জন হলেন। এরকম ঘটনা তো কতই ঘটছে, এবং ইউপি নির্বাচনে যারা হত্যাকাণ্ডের শিকার যারা হচ্ছেন, এগুলো নিয়ে আলোচনা হয় না, কারণ তারা অতি সাধারণ মানুষ। কিন্তু একটি হত্যাকাণ্ডের অতি বিচার হচ্ছে না, বরং 2-1টি লুটপাট হত্যাকাণ্ড মামলায় যারা জেলে আছে। আজকে আমি একটি পত্রিকায় রিপোর্ট দেখেছি, আপনাদের নিশ্চয়ই চোখে এড়িয়ে যায়নি, যেমন রানা প্লাজার আজকে 3 বছর পূর্তি ছিল, সেখানে এসে যে সেই রানা সাহেব কি আরাম আয়েসে ফোন করে কোথায় কি আরামে আছে, এইসবকে খোঁজও রাখছে না। বাট যারা সন্তান হারিয়েছে, যারা বাবা মা হারিয়েছেন, যারা পা হারিয়েছেন, তারা হাত হারিয়েছেন, তারা বোঝেন যে এর মর্ম বেদনা কি। তো যে কথাটি অরূপ রাহি বলেছেন, এবং শাবান একটি চমৎকার কথা বলেছেন জনাব শাবান মাহমুদ, যে বাংলাদেশে এখন খুনের মহোৎসব শুরু হয়েছে। তিনি হয়তো অবচেতন মনেই বলেছেন, বাট খুন তো হচ্ছে। তিনি একজন সংবাদপত্র কর্মী হিসেবে নিশ্চয়ই তিনি সব খবর রাখেন। এই মহোৎসব তো বন্ধ হচ্ছে না। খুনের মহোৎসব শুরু হয়েছে, এই অডিওগুলো যদি আবার পুনরায় দেখা হয়, তাহলে এই কথাটি যদি আপনি যদি আমাকে দেখাতে পারেন, আমি জীবনে কোনোদিন টক শোতে আসবো না। আর আমি যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, আমি এতটা ইরেসপন্সিবল না। শুরু হয়েছে এই প্রতিদিন আমি এটা লিখেও রেখেছি, অস্বীকার করেন নিজে খুন হচ্ছে। হ্যাঁ, আমি বলেছি খুনের মহোৎসব শুরু হয়েছে, প্রতিদিন ইন্টারপ্রেট করা জনগণের মধ্যে বাংলাদেশে প্রতিদিন কিন্তু খুন হচ্ছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। যে কথাটি অরূপ রাহি বলেছেন, যে বিচারহীনতার সংস্কৃতি, মানুষ সাহস পাচ্ছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগে যে 3 জন শিক্ষক খুনের শিকার হয়েছেন, সেটি যদি বিচার হতো, তাহলে কিন্তু আমরা পরশুদিন যে খুনের যে হত্যাকাণ্ড দেখেছি, এবং আপনি একটি বিষয় ফলো করবেন যে আমাদের গোয়েন্দা ভাইয়েরা আমেরিকায় কি হচ্ছে সেটি রিপোর্ট নিয়ে আসতে পারেন, কিন্তু বাংলাদেশে যারা খুনের শিকার হচ্ছেন, কিভাবে হচ্ছে, আমার যেটি মনে হয় যে ইলিয়াস এই জায়গায় যথার্থই বলেছেন, যে খুনের বিচার যদি হতো, তাহলে খুনের যে ধারাবাহিকতা, এই জায়গায় অনেকটা নিয়ন্ত্রণ আসতো। এবং আমি এক্ষেত্রে সরকারের উদ্দেশ্যে আমি না বললে পারছি না যে সরকার
এই সরকারের আমলে যেসব হত্যাকাণ্ড তার তো দ্রুততার সঙ্গে বিচার প্রক্রিয়া আজ পর্যন্ত সাগররুনির হত্যার বিচার হয়নি, এমনকি প্রকৃত খুনিদের গ্রেফতার করা হয়নি। 48 ঘন্টা পার হয়ে গেছে 3 বছর আগে, কিন্তু তারপরে হয়নি। আমি বলতে চাই যে বিএনপি জামাতের শাসন আমলে যে 34,000 দলীয় নেতাকর্মী খুন হয়েছিল আওয়ামী লীগের দাবি অনুযায়ী, এই অস্ত্র তো সবাই করে, আওয়ামী লীগও করে, বিএনপিও করে, তো চাকরি করবে ছাড় দেন। মানে সবাই বলে ভালো আছি, ভালো থাকাটা বলাটাই হচ্ছে জনগণ কেমন আছে সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে আমি ওই জায়গায় আসছি যে আওয়ামী লীগই দাবি করলো যে তাদের 34,000 দলীয় নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল, খুন করা হয়েছিল। তারা তো গত 7 বছর ক্ষমতায় আছে, সেই 34,000 দলীয় নেতাকর্মীকে যারা হত্যা করেছিল তাদেরকেও যদি বিচারের কাঠগড়ায় আনা হতো তাহলে কিন্তু খুনের প্রক্রিয়া বন্ধ হতো, বলে বন্ধ না হলেও নিরুৎসাহিত হতো বলে আমাকে আরেকটা বিরতি নিতে হচ্ছে, আরেকটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। শেষ বিরতি নিয়ে ফিরে এলাম। শাবান ভাই, আপনারা মানে বিরতির মধ্যে আমরা আসলে আলাপ করছিলাম যে আমরা ভালো আছি, যে কোনো সরকার থাকলে আমরা ভালো আছি এরকম একটা মানে শব্দ বা সেন্টেন্স আমরা বলার চেষ্টা করি। এই প্রবণতাটা কেন যে ভালো আছি বলতে হবে, যাই হোক না কেন আমরা ভালো আছি, এইটা বললেই কি আসলে জনগণ ভালো থাকে কিনা? এটি আসলে ক্ষমতাসীন সরকার যারাই নির্বাচিত হোক, মানে দেশ জাহান্নামে যাক, সরকার বলছে আমরা ভালো আছি, কারণ সরকারের লোকজন ভালো থাকে হয়তো এটি রেজাল্টে কিন্তু ইলেকশনে পায় পর জাস্ট যে নেক্সট ইলেকশনে যে সরকারই হোক মনে হয় যেন আমরা জনপ্রিয়তা চঙ্গে। এক কথা বলতে গেলে আত্মপক্ষ সমর্থনের তো একটি জায়গা থাকে। সরকার নিজেই যদি বলে যে আমরা ভালো নেই, তাহলে সরকার যাদের এই 16 কোটি মানুষের সেটাকে দায় নেয়ার ভয়ে যতটা না, তার থেকে সরকার তো 16 কোটি মানুষকে আস্থার মধ্যে রাখাটাও একটি সরকারি দায়িত্ব না। কিন্তু আস্থা আপনি কি বলে আস্থা তৈরি করবেন নাকি আপনি কাজে আস্থা তৈরি করবেন? কাজের বিষয়টি তো এদেশের সচেতন নাগরিকরা বুঝেই সরকার অন্ততপক্ষে জনগণের কাছে তার অবস্থানটা, যেমন প্রধান বিরোধী দল বিএনপি কি তারা বুঝে না যে তারা এখন রাজনৈতিকভাবে কোণঠাসা, আগামী নির্বাচন হলে ক্ষমতায় যাওয়ার বিষয়টি অনিশ্চিত, কিন্তু তারপরেও তাদের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হয় কিন্তু বিএনপি ছাড়াও তো বাংলাদেশে আরো এলিমেন্ট আছে, যেমন বিভিন্ন ঘটনা ঘটে, খুন হয়, সবকিছুই তো আর বিএনপি করে না, তাই না? প্রত্যেকেই যার যার স্বার্থ সংশ্লিষ্ট জায়গা থেকে চিন্তা করে এই বক্তব্যগুলো দেওয়া হয়, এক কথায় বলতে গেলে তাই। ওই যে ঘুরে ফিরে আমি বলছিলাম যে ওই ঘুরে ফিরে আওয়ামী লীগ বিএনপিতে আমরা সে ঠেকি, ইলিয়াস ভাই আপনি প্রসঙ্গে কি বলবেন? না, এটি তো আসলে ওই যেটি শাবান মাহমুদ বলছেন তার সাথে আমি একমত। সব সরকারই আত্মপক্ষ সমর্থন করতে চায়, যে কথাটা আমি ফাঁকে একবার বলেছি যে এটা নির্বাচনে প্রমাণিত হয়। যখন যে সরকার থাকে তারা নানা ধরনের দুঃশাসন, দুর্বিনীত শাসন ব্যবস্থা চালিয়ে যায়, কিন্তু তার জনগণ যখন সুযোগ পেয়ে জবাবটি কিন্তু দিয়ে দেয়। আপনি দেখবেন যে জবাবটি কিন্তু দিয়ে দেয়। যেমন এখন হত্যাকাণ্ড আমাদের বারবার রিপিট হচ্ছে, তারপর বলতে হচ্ছে, যেমন শাবান মাহমুদ বলেছেন যে আমাদের সাগররুনি হত্যাকাণ্ডের আজও বিচার হয়নি। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি, তিনিও সেই মাঠে ছিলেন, আমরাও ছিলাম, আমরা সবাই ছিলাম, সাংস্কৃতিক কর্মীরা ছিলেন, সাংবাদিকরা ছিলেন, বিচার কিন্তু আজ পর্যন্ত হয় না। বাট আমি কিন্তু এখনো বিশ্বাস করি দৃঢ়ভাবে সরকার আন্তরিক হলে, আমি জানি না কেন আন্তরিক না, যে হত্যাকাণ্ডের যারা জড়িত তাদের কিন্তু খুঁজে বের করা। আমাদের সিআইডি বা গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু এই আস্থা আমাদের আছে, তারা যদি মিন করে তারা কিন্তু এগুলো বের করতে পারে। এই এখন যে কিলিং গুলো হচ্ছে, একের পর এক কিলিং গুলো হচ্ছে, যেমন ব্লগার কিলিং এ কিন্তু একজনের বিচারে শুধু হয়েছে, যে ফার্স্ট কিলিং যে আসিফ, আর কারো কিন্তু কিচ্ছু হয়নি। এবং এরপর একের পর এক যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, আবারও বলি রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘটছে, নাই তনু হত্যা, নাই সাগররুনি, নাই কোনো কারা খুন করেছে, কোনো ক্লুই পাওয়া যাচ্ছে। এটা হতে পারে না আসলে। আমি বিশ্বাস করি আন্তরিক হলে এগুলো বের করা সম্ভব, কিন্তু অজানা অদৃশ্য কারণে কিন্তু আন্তরিক হচ্ছে না। সরকার আন্তরিক নয় বলছেন ইলিয়াস ভাই, আপনি কি তাই মনে করেন? মানে না হলেও সেটি কেন নয়? এটা মনে করা লাগে না, এটা হচ্ছে যে ফলেনো পরিচয়, একটা কথা আছে না যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। মানুষ দেখতেছে দেশে কি হচ্ছে, বিচার হচ্ছে কি হচ্ছে না মানুষ জানে। 3 মাসে 1500 খুন, একটা গণতান্ত্রিক দেশে খুন হতে পারে, আমি খুন হতে পারে না সেটা বলছি না, টাইম হবেই, টাইমের আপনি কি মেজার নিচ্ছেন, বিচার হচ্ছে কিনা, তদন্ত ঠিক মতো হচ্ছে কিনা, মানুষ সেটাকে আস্থা রাখে কিনা। বাংলাদেশে এরকম আস্থার কোনো বালাই আর নাই। ফলে মানে এটা বলে লাভ নাই যে মানে আসলে
হচ্ছে কি হচ্ছে না, এটা মানুষ ফল পাচ্ছে। আমি একটু অন্য প্রসঙ্গে বলছি, সেটা হচ্ছে যে এই যে আমরা ঘুরে ফিরে কিন্তু এই দল ওই দল, এই দল ওই দল, বাংলাদেশে এমনকি যারা গণতন্ত্রের দাবি নিয়ে এখন পথে থাকার চেষ্টা করছে সেই বিএনপি, তারা কিন্তু বলে নাই যে বাংলাদেশে এখন সংকটের মূলে কিন্তু আসলে ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়ার দ্বন্দ্ব। কেউ বলে নাই যে আমাদের সংবিধানের যে স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো আছে সেই ক্ষমতা কাঠামো যে দলই ক্ষমতায় যায় তাকে স্বৈরাচার বানায়। কেউ বলে নাই এই নির্বাচন কমিশন, আমার হাতে খুব অল্প সময় আমি শেষ করে দিচ্ছি, এই নির্বাচন কমিশন যে একটা ঠুটো জগন্নাথ, এই যে কাজ করতে পারে না, এর কারণে আমাদের এই সংবিধানের স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো, কেউ বলছে না। এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ অন্ধকার থেকে অন্ধকার দিকে যাচ্ছে। আমাদের দরকার হচ্ছে রিয়াকশন বা প্রতিক্রিয়া ব্যক্ত করা বাদ দিয়ে এই পলিটিক্সের একটা সমালোচনা তৈরি করা, একটা সক্ষমতা অর্জন করা এবং জনগণের ভবিষ্যৎ চিন্তা করা যে কি করে তারা দেশটাকে চালাবে। এই লুটেরা শাসক গোষ্ঠী যারা একেবারে ক্ষমতা আসে এবং যায়, এদের কাছ থেকে বাংলাদেশের মানুষের পাওয়ার আর কিছু নাই। শাবান ভাই, এই প্রেক্ষাপটে যখন আশা নিরাশার কথা বলা হচ্ছে যে পাওয়া সম্ভব নয়, ছোট্ট করে শেষবারের মতো যদি বলতেন যে আসলে জনগণের আস্থার জায়গাটা তৈরি হতে হলে আসলে এখন কি পরিস্থিতি তৈরি হওয়া উচিত বা সরকারের কি অবস্থা নেওয়া উচিত? বাংলাদেশের যে আর্থসামাজিক প্রেক্ষাপট এবং যে রাজনৈতিক ধারা প্রবাহমান, তাতে আমি কবি অরূপ রাহির সঙ্গে আমিও আশাবাদ ব্যক্ত করতে পারি যে এই দুই ধারার বাইরে হয়তো তৃতীয় কোনো শক্তি, কিন্তু রাজনৈতিক বাস্তবতা এবং বাংলাদেশের বাস্তবতায় কোনোভাবেই কোনো সমীকরণে এই আওয়ামী লীগ অথবা বিএনপিকে যতই সমালোচনা করি, এর বাইরে খুব নিকট ভবিষ্যতে তৃতীয় শক্তির বা এর থেকে বেটার কোনো রাজনৈতিক শক্তি এসে, আমরা 2 বছর ওই 1/11 এর সময় অনেক স্বপ্ন দেখেছিলাম, তখন কিন্তু আমাদের সমাধান খুঁজতে হবে এই আওয়ামী লীগের মধ্যে অথবা ওই বিএনপির মধ্যে। এর বাইরে তৃতীয় শক্তির মধ্যে যারা সম্ভাবনা খুঁজেন তারা আরেকটু 1/11 প্রত্যাশা করেন। আজকে আমাদের